আসসালামু আলাইকুম। আরসার আতাউল্লাহকে গ্রেফতার করলো নারায়ণগঞ্জে বাসা ভাড়া করে সে দিব্যি সময় কাটাচ্ছিল। মানে একটা দেশের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান সে বাংলাদেশে অবস্থান করছে এবং বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সে দীর্ঘদিন তার মিলিটারি চালাইছে। তারপরেও মায়ানমার বাংলাদেশকে তেমন কিছুই করছে না। বাংলাদেশের বিপক্ষে মায়ানমারে তেমন উল্লেখযোগ্য কোনো বিদ্রোহ নেই, উল্লেখযোগ্য কোনো অভিযোগ নেই। কারণ মায়ানমারও জানে যে এই আরসাকে সহায়তাকারী ইন্ডিয়া কথিত আছে এবং ইন্ডিয়াকে সহায়তাকারী হাসিনা, এবং হাসিনাকে যেভাবে ইন্ডিয়া আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাতে এই বিষয়টা একেবারে পরিষ্কার। এখন হাসিনার শাসনামলে এই আরসা প্রধান আতাউল্লাহর গতিবিধি যে হাসিনা সরকারের প্রশাসন জানতো না সেটি কিন্তু না। যেভাবে আতাউল্লাহকে খুব সহজে খপ করে ধরে ফেলা হয়েছে তাতে আতাউল্লাহর গতিবিধি গত সরকার গত 17 বছর ঠিকই জানতো। ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা সুপ্ত মনোবাসনা ছিল এই 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সে শান্তিতে নোবেল পুরস্কার পাবে, কিন্তু তার সেই সুপ্ত বাসনা পূরণ হয়নি। বরঞ্চ এই 10 লক্ষ রোহিঙ্গা গলার কাটা হয়ে আমাদের দেশে রয়ে গেল। এই ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে এসে রোজা রাখায়, পাঞ্জাবি পড়ায়, ভাষণ দেয়, কমিটমেন্ট দেয় নিয়ে গেছে যে জাতিসংঘের মহাসচিব এদেরকে মায়ানমারে ফেরতের একটা করবে, প্রক্রিয়া করবে এবং আগামী ঈদে যেন তারা তাদের নিজের জন্মভূমিতে গিয়ে ঈদ পালন করতে পারে, নিজের বাবা মায়ের কবর জিয়ারত করতে পারে, দাদা দাদির কবর জিয়ারত করতে পারে। দেখেন, নিজের দেশে ঈদ পালন করা যে কতটা আবেগের, কতটা শান্তির, কতটা আনন্দের, সেটি আমাদের নিজেদের বাংলাদেশের মানুষের ভিতরের দিকে তাকালেই বোঝা যায়। আপনারা দেখবেন ঈদের সময় ঢাকা থেকে অনেক মানুষ নিজ নিজ গ্রামে ছুটে যায়, সেই ট্রেনের ছাদে করে, বাসের ছাদে করে, হেঁটে হেঁটে এভাবে গন্তব্যে নিজ গ্রামে ছুটে যায় মাত্র 3 দিন বাবা মায়ের সঙ্গে ঈদ করার জন্য, নিজ জন্মভিটায় ঈদ করার জন্য। এই যে একটা আনন্দ, এই আনন্দের প্রতিশ্রুতি দিয়েছে ইউনূস সরকার যে তাদেরকে বাবা মায়ের ভিটায় আগামী ঈদ করাবে। এখন আগামী ঈদ যদি তাদেরকে বাবা মায়ের ভিটায় করায়, তার মানে সময় কয়দিন? 2.5 মাস। যদি সে রোজার ঈদ বলে থাকে তাহলে 1 বছর, ধরে নিচ্ছি 1 বছর। এই 1 বছর ইউনূস সরকার যে যাচ্ছে না সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। আরো একটা ক্লু দেই, আসিফ মাহমুদকে আসিফ নজরুল একটা কথা বলেছে, একটা আবদারি করেছে বোধহয়, যে তোমরা 36 দিনে সুন্দর একটি অভ্যুত্থান করেছো, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছো, আগামী 7-8 বছরে আমাদেরকে সুন্দর একটি দেশ দাও। আসিফ নজরুল যখন এই ধরনের কথা আবদার করে আসিফ মাহমুদের কাছে, তখন কি কি আসে সেটার মানে ভেতরের বিষয়টা কি, মুখ্য বিষয়টা কি, যে 7-8 বছরে এই জাতীয় নাগরিক কমিটি দেশ চালাবে আগামী 7-8 বছর, অর্থাৎ তাদের গভর্নমেন্টের ইন্টারিম যদি হয় 5 বছর, তো আগামী 2 বছর থাকবে ইউনূস সরকার। সাংকেতিক ভাবে হোক, পরোক্ষ ভাবে হোক, বিভিন্ন ভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ইউনূস সরকার কিন্তু 2-2.5 বছরের আগে নামছেন না। আর আগামী সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক, আমরা ওই যে জাতীয় নাগরিক কমিটি করতে বলতে বলতে জাতীয় নাগরিক কমিটি চলে আসে। যাই হোক, তো বলছিলাম আরসা বাহিনী আতাউল্লাহকে নিয়ে, এই আতাউল্লাহকে তাদের মায়ানমারে ফেরত দেওয়াটাই হচ্ছে গিয়ে এই রোহিঙ্গাদের তাদের পুনর্বাসনের প্রথম ধাপ। আতাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে, তাকে এখন মায়ানমারের জান্তা সরকারের কাছে দিয়ে দেওয়া হবে। সেই সরকার তখন বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে,
সেই সুসম্পর্কের মাধ্যমে তারা রাজি হবে এই রোহিঙ্গাদেরকে তাদের নিজ নিজ বাসস্থানে পুনর্বাসনের জন্য। এটা একটা প্রক্রিয়া। এই যে আতাউল্লাহর 9-10 জন একেবারে ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ থেকে হুট করে ধরে ফেললো, 4 মাস যাবত তারা ময়মনসিংহে একটা বাসা ভাড়া নিয়ে আছে। তারা তো বেশি দিন এক বাসায় থাকে না, এখানে 4 মাস, ওখানে 3 মাস, ওখানে 6 মাস, এভাবে। কারণ বেশি দিন এক জায়গায় থাকলে তাদের পরিচয়, তাদের আত্মগোপনে থাকা সংবাদ সবাই জেনে যাবে। তো সেই জায়গা থেকে এই আতাউল্লাহকে এত সহজে ধরে ফেললো একটা বিদ্রোহী গোষ্ঠী। অনেকে বলছেন এরা মুক্তিযোদ্ধা, অনেকে বলছেন এরা রোহিঙ্গাদের অধিকার আদায়ের লক্ষ্যে, রোহিঙ্গাদের জন্য এরা লড়াই করেছে। কিন্তু সেই লড়াই ছিল সশস্ত্র, নিরস্ত্রের উপরে সশস্ত্র লড়াই। তারা তো ঘোষণা দিয়ে লড়াই করছে না, তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে যদি লড়াই করত, এবং তাদের পক্ষে যে রোহিঙ্গারা আছে এরকমও না, রোহিঙ্গার আপামর জনসাধারণ যে তাদের পক্ষে তাও না। তারা 16-17 হাজারের একটা দল গঠন করেছে। সেই 16-17 হাজার দল গেরিলা বাহিনীর মতো করে মায়ানমার সরকারের বিরুদ্ধে, সামরিক সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। এখন এই 16-17 হাজারের সাথে যদি এই 10 লক্ষ লোক জয়েন করতো, এবং এই 10 লক্ষ লোক যদি জয়েন করার পরে তারা সবাই মিলে যুদ্ধ করতো, এবং সেই সঙ্গে যদি ভারত অ্যাড হইতো, তাইলে রোহিঙ্গাদের একটা আলাদা রাষ্ট্র হইতো, যেমনটা বাংলাদেশের হয়েছে। কিন্তু বেসিক্যালি রোহিঙ্গারা হয়তো তা চায় না। রোহিঙ্গারা চায় না যে এই আতাউল্লাহ যা তাদেরকে দিতে চায় সেটা হয়তো রোহিঙ্গারা চায় না। যার কারণে তাদের মধ্যে একটা গ্যাপ হয়েছে। তারা নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছে, তারা নিজের জন্মভূমির জন্য যুদ্ধ করে নাই, তারা পালায় আসছে যে বাঁচি আগে, চাচা আপন প্রাণ বাঁচা। এই আতাউল্লাহ প্রথম পুলিশ বাহিনীর উপরে দা, লাঠি এগুলো দিয়ে তাদের উপরে হামলা করে এবং তাদেরকে হত্যা করে তাদের অস্ত্র লুট করে নিয়ে যায়, একটা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পাওয়ার জন্য যে না, তারা একটা নতুন বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে, এবং তাদেরকে তো ব্যান করে দেওয়া হয়েছে ওই দেশে। তো যখন তারা এই অবস্থা সৃষ্টি হয়, তখন মায়ানমার সামরিক বাহিনী মাথাচাড়া দিয়ে উঠে যে এদেরকে ভ্যানিশ করতে হবে। এবং এদেরকে ভ্যানিশ করতে গিয়ে যখন এরা দ্বিতীয় যে স্টেপটা নেয়, যে মায়ানমারের কথিত আছে অভিযোগ, মায়ানমারের হিন্দু জনগোষ্ঠীর উপরে এরা গণহত্যা চালায় এই আতাউল্লাহরা, তখন এই গণহত্যার প্রতিবাদ স্বরূপ সামরিক বাহিনী এসে এই রোহিঙ্গাদের উপরে এসে তাদের হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং বিভিন্ন অত্যাচার চালায়, আগুন ধরিয়ে দেয়, অগ্নিসংযোগ। এই সমস্ত অত্যাচার যখন সামরিক বাহিনীরা আসা করা শুরু করে, তখন রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। কারণ পুরো বিষয়টা চলছিল হাসিনার আমলে। হাসিনা সরকার এই আতাউল্লাহকেও আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, ভারত এই আতাউল্লাহকে অস্ত্র যোগান দিচ্ছে, চীন এখানে একটা ভূমিকা পালন করছে। কারণ চীনও চায় যে মায়ানমার যদি একটু অস্থিতিশীল থাকে, তাহলে মায়ানমার চীনের আন্ডারে থাকবে। তো কোনো দেশের ভালো চায় না। বেসিক্যালি একটা জিনিস পরিলক্ষিত হইলো যে কোনো দেশের ভালো চায় না, আরেক দেশ ভালো থাকুক এটা আরেক দেশ চায় না। ঘটনাটা আমি বুঝলাম না, কিন্তু বাংলাদেশ কখনো এরকম রাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চলেছে কিনা আমি জানি না, যে আরেক দেশের খারাপ হোক এটা বাংলাদেশ চেয়েছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো ঘটনা জানা থাকে একটু জানাবেন। তবে হাসিনার এই যে নীতি, এই নীতিতে সে যে তার ক্ষতি হয়েছে, সে যেভাবে যে রাষ্ট্রনীতিতে দেশ চালিয়েছে, সেই রাষ্ট্রনীতিতে তার কোনো লাভ হয় নাই। না পাইলো নোবেল পুরস্কার, না পাইলো ভারতের সাহায্য সহযোগিতা। ভারত তাকে আশ্রয় ঠিকই দিয়েছে, কিন্তু পূর্ণ সমর্থন তাকে দিচ্ছে না। ভারত তাকে পূর্ণ সহযোগিতা দিয়ে, আগের দিনে দেখা যেত যে কোনো দেশের রাষ্ট্রীয় প্রধান যদি যুদ্ধে হেরে যেত, তারা সে পাশের দেশে পালা যেত, আর পাশের দেশের সমরাস্ত্র নিয়ে সে আবার এসে অ্যাটাক করে তারপর যুদ্ধে জয় হইতো। তো এই ধরনের কোনো সরাসরি কূটনৈতিক হস্তক্ষেপ ভারতের কিন্তু নাই। যাই হোক, আতাউল্লাহর গ্রেফতার একটা সুসংবাদ, আতাউল্লাহর গ্রেফতার একটা ভালো একটা দিক নির্দেশনা, আতাউল্লাহর গ্রেফতার একটা শান্তির বার্তা যে হ্যাঁ, এখন রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত যাবে।
এই যে লক্ষ লক্ষ গাছপালা কেটে একটা বিরাট স্থল ভাগকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ভ্যানিশ করে দেওয়া হয়েছে, প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিশাল একটা ক্ষতি হয়েছে বাংলাদেশের। এই ক্ষতি কোনো দিন পূরণ করবার নয়, কোনো ভাবে পূরণ করবার নয়। যে ক্ষতি সাধন হয়েছে প্রাকৃতিক ভাবে, যে ক্ষতি সাধন হয়েছে প্রাকৃতিক সম্পদে, ভবিষ্যতে আর কোনো ক্ষতি যেন না হয়, এই ক্ষতির আর আর যেন বৃদ্ধি না হয়। কারণ এই রোহিঙ্গা জনগোষ্ঠী তো কমছে না, এরা দিন দিন বাড়ছে। এরা যত বাড়বে এদের আয়তন তত বাড়বে এবং এদের লোক সংখ্যা ততই বাংলাদেশের ভিতরে ঢুকবে। বহু লোককে পার্বত্য অঞ্চলের অনেক বিপদগামী, অনেক মানে কি বলবো দুর্নীতিবাজ জনপ্রশাসক তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে দিয়েছে। সো এরা তো বাংলাদেশের নাগরিক হয়ে গেছে, এরা বাংলাদেশের ভোটার আইডি কার্ড পাইছে মানে বাংলাদেশের নাগরিক। এরা ভবিষ্যতে গিয়ে এই যে আতাউল্লাহ যে জন্ম হয়েছে পাকিস্তানে, বড় হয়েছে সৌদি আরবে, আইসা বিদ্রোহ ঘোষণা করছে আবার কোথায়, ইয়েতে মায়ানমারে। তো এই রোহিঙ্গাদের যাদের জন্ম হবে এইখানে বাংলাদেশে, তারা যে এক সময় বহির্বিশ্বে গিয়ে ট্রেন্ড আপ হয়ে বাংলাদেশে আইসা এই পার্বত্য অঞ্চলটাকে বলবে যে আমাদের এলাকা, এই দাবি করবে না, এটার গ্যারান্টি কে দিবে? অতএব ভবিষ্যতের দুধ কলা খাওয়া কালসাপ পোষার দরকার কি? আমার মাথায় এটা ঢোকে না। দুধ কলা খায় কালসাপ পোষার দরকার নাই তো, তাদের জন্মভূমিতে তাদেরকে ফেরত পাঠানো হোক। এবং সেই প্রক্রিয়াই ইউনিট সরকার হাতে নিয়েছে এবং তার একটা সুস্পষ্ট একটা একটা কার্যকরী পদক্ষেপ চোখের সামনে ভেসে উঠেছে। এই জন্য আমার কাছে মনে হয় যে ইউনিট সরকারের আরো 3 মাস নয়, আরো 3 বছর বাংলাদেশের সরকার, বাংলাদেশের শাসন তার হাতে থাকা উচিত। বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের একটা সুন্দর একটা প্রশাসন, সুন্দর একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দিয়ে বাংলাদেশকে তার হাতে তুলে দেওয়া উচিত। দেখেন, এই যে রোজার মাসে আলু খেলাম 20 টাকায়, পেঁয়াজ খেলাম 18 টাকায়, এটা সম্ভব ছিল? তেল, যে ভোজ্য তেলের একটা ক্রাইসিস তারা তৈরি করার চেষ্টা করেছিল, সেই তেলও এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তেলের বোতলে এক রেট, বিক্রি করতে আর এক রেটে, সেটাও সমাধান হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু সবকিছু স্থিতিশীল। ওরা যে বিভিন্নভাবে বিভিন্ন চক্র অস্থিতিশীল করার চেষ্টা করছিল বাংলাদেশের পরিস্থিতিকে, কিন্তু আস্তে আস্তে স্থিতিশীল হয়ে আসতেছে এবং তাদের গরম ভাতে পানি ঢেলে দিচ্ছে ইউনিট সরকার, তাদের গরম ভাতে ইউনিট সরকার পানি ঢেলে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইউনিট সরকারকে আমাদের দরকার, ইউনিট সরকার আমাদের দরকার।